আজ বুধবার। গত ২ দিন আজমাতের সাথে ফারদিনা সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে কুদ্দুসের সাথে। ও সারাদিন আজমাতের আশেপাশে থাকতে চায়, এটা ওটা বাংলায় বলে, আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে। আজমাত দিয়েছে। তার কাছে কুদ্দুসের জানতে চাওয়া শেষ কথাটি হলো, আমি তোমাকে ভালোবাসি, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, মেনসিনি জাকসি করুম। কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল। ওর উদ্দেশ্য, এই কথাটি ফারদিনাকে সে বলবে। এরপর আরও একটি কথা জিজ্ঞেস করেছিল, আপনি একটা গর্দভ, বোকা, বুদ্ধিহীন, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, সেন আকমাক আঙ্কো আকিল শীষ সিন। কুদ্দুস এবেলায়ও হেসেছিল। এটা বলবে রশিদকে। খুব কষ্টে এই কথা দুটি ও শিখে নেয়। কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটল। বিড়বিড় করে ভালোবাসি লাইনটা জপ করতে থাকলো। ফারদিনার দরজাটা হাট করে খোলা ছিল। কুদ্দুস উকি দিয়ে দেখল ফারদিনা গুনগুন করে গান গাইছে। কুদ্দুস গলায় কাশি দিল। কাশির শব্দ পেয়ে ফারদিনা বলল, ভেতরে এসো। আজ হঠাৎ অনুমতি চাইছো কালুদা? কুদ্দুস ভেতরে প্রবেশ করল। পরনে ওর নতুন ফতুয়া, সাথে দ্রুতি, চুলগুলো বাঁদিকে হেলে রাখা। বেশ লজ্জাবোধ করছে কুদ্দুস। ফারদিনা ভ্রু কুঞ্চিত করল। ঝিলমিল পাশের চেয়ারে বসা। বলল, কি রে কালু, কিছু বলবি নাকি? বলতে তো চাই, কিন্তু বলতে পারছি কই। মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে। তোমাকে পেছন থেকে কেউ টেনে ধরে নেই, বলল ফারদিনা। কুদ্দুস মাথা নিচু করে বলল, আসলে আপনাকে একটা কথা বলতে আসছি। অনুমতি দিলেই বলবো। কি কথা বল? এমন ভাব করতাছিস যেন প্রেমের প্রস্তাব নিয়ে আইসোস, বলল ঝিলমিল। ফারদিনা তাড়া দিল। কুদ্দুস সাহস করে বলল, ম্যানসিনি জাকসি করুম। কথাটি শুনে ফারদিনা তির্যক আওয়াজে হেসে উঠল। সেই সাথে ঝিলমিলও হাসল। কুদ্দুস তাদের হাসি দেখে থ হয়ে গেল। বলল, হাসছেন কেন? ফারদিনা হাসি থামিয়ে বলল, এটা তুমি নিশ্চয় আজমাতের থেকে শিখেছ। আমি তোমার আগেই শিখেছি, একজনকে বলার জন্য। কুদ্দুস মিটিমিটি হাসছে। এখনই জানাতে হবে না কিছু, পরে জানালেই হবে, বলে চলে গেল ও। ফারদিনা ও ঝিলমিল একে অপরকে দেখে হাসল। ফারদিনা বলল, আমার প্রেমে কত কেউই না ডুবলো, কিন্তু ওই শালা সুফিয়ান কিছুই বলছে না, আর আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না। হয়তো বুড়ি হলে বুঝবে। এত অধৈর্য হইলে তো হইব না। ঝিলমিল বলল, চল ছাদে যাই, ঘরে আর ভালো লাগছে না, প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি। রাত ঠিক 10:30টার কাছাকাছি। গ্রামে এখন অনেক রাত। এত রাতে কেউ বাইরে থাকে না। কাউকে আনাগোনাও করতে দেখা যায় না। কাউকে যে দেখা যায় না এটা ভুল। কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে, লণ্ঠন হাতে। প্রায়শই দেখা যায় তাদের, কখনো আইলের উপর, কখনো ক্ষেতের মধ্যে, কারণে অকারণে হাঁটে। একে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর। ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ঝিলমিল মনের সুখে ভুট্টা ভাজি খাচ্ছে। ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদের চারপাশে মশাল এবং লণ্ঠন জ্বলছে। বেশ আলোকিত ছাদটা। ফারদিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল, 10টি চারা। নিজের হাতে চারাগুলো লাগিয়েছে। একবার গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নিল। সুফিয়ানের গোলাপ পছন্দ, তার পছন্দ বলেই সে গোলাপের চারা লাগিয়েছে। ছাদ থেকে বাড়ির পেছনের দিক পরিষ্কার দেখা যায়। পেছনের প্রাচীরে একটা ছোট্ট দরজা আছে। সেখান থেকে বেরোলেই বড় মাঠ। মাঠের কিছুটা সামনে একটা বটগাছ। আজ পূর্ণিমার 3য় দিন, দৃষ্টিগত পূর্ণিমা। চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় কি আছে বেশ ঠাহর করা গেল। ছাদ থেকে ফারদিনা দেখল মাঠের দিকে কেউ যাচ্ছে। যেতেই সামনে আরো কেউ এগিয়ে এলো। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলাবলি করলো। এরপর সবাই চলে গেলেও বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকেই আসছে। ফারদিনার সন্দেহ হলো। সে দৌড়ে নিচে আসলো। ঘরের পেছনের দিকে এসে গোপন নজরে দেখল সে কে। ঘরের ভেতরে ঢুকে আদিব। ফারদিনা চমকে গেল। আদিবকে খুব উদ্বিগ্ন দেখালো।
ফারদিনা টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসলো। আদিব কোথায় যায়? ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল। তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে, আজ পেছনের দিকে। আশ্চর্য হলো সে। ছাদ থেকে ঝিলমিল তখন যায়নি, বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছে। ভুট্টা প্রায় শেষের দিকে। ফারদিনা এসে তার পাশে বসে। আদিব ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করছে আব্বার আড়ালে। উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করে না, যদি হয় টাকা পয়সার বিষয়ে। ফারদিনা নিজেকে বুঝ দিল। ঝিলমিল বলল, ওদিনের গল্পটা তোরে বলা হয় নাই, আজ বলি, শুনবি? বল। এক ছিল রাজকুমারী, সেই রাজকুমারীর প্রেমের সম্পর্ক হয় একজন যোদ্ধার সাথে। যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা। কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে অলিগলি চেনার জন্য। আর ঠিক সেদিনই যোদ্ধা রাজকুমারীকে দেখে। দেখে সে মুগ্ধ হয়ে যায়। এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয়। পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে নেয়। কিন্তু এরপর জানা যায়, ঝিলমিল পুরো গল্প শেষ করার আগেই বাঁশির সুর ভেসে আসে, সুফিয়ানের বাঁশির সুর। ফারদিনা নিশ্চিত হলো। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো, রেলিংয়ের সংস্পর্শে আসলো। সুরটা আসছে বাড়ির ঠিক সামনের কোনাকুনি শিমুল গাছের দিক থেকে। ঝিলমিল বলল, দাঁড়ায় আছিস কেন? যা, আমি এদিকটা সামলে নেব। আর শোন, তার সামনে ঘুরে ফিরে আজমাতের প্রশংসা করবি, দেখবি তার প্রতিক্রিয়া কি। বুঝেছিস তো? বুঝেছি। তুই দেখিস কেউ যাতে টের না পায়। সুফিয়ানের বাঁশির সুরে যেন ফারদিনাকে টেনে আনলো। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে। লণ্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো ঝলমল করছে। সুফিয়ান সুর থামিয়ে দিল। আজ তার পরনে গাঢ় মেরুন রঙের পাজামা, তার ওপর মোটা শাল পেঁচানো। তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে। শ্যামবর্ণ এর পুরুষ নিখুঁত সুন্দর হয়, তার প্রমাণ সুফিয়ান। ফারদিনা পাশে বসলো, বলল, তোমার আজকের সুরে কি ছিল? অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা। সুরে নয়, মুখেই প্রকাশ করো। এখনই নয়, সময় হোক। ফারদিনা সেকেন্ড দুয়েক চুপ থাকলো, লণ্ঠনটা পাশে রাখলো। এরপর নির্বাক হয়ে বলল, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? কালু, মানে কুদ্দুস, আব্বার বিশ্বস্ত কাজের লোক। ও কি করেছে শোনো। ফারদিনা বলার জন্য প্রস্তুত হলো। সুফিয়ানও ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো। আজও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছি। কি লজ্জা লজ্জা মুখ নিয়ে বলেছিল। আমার ভীষণ হাসি পেয়েছিল, বলে অট্টহাসিতে তলিয়ে গেল ফারদিনা। সুফিয়ানও তার রেশ টেনে মৃদু হাসলো, বলল, ও কি বলল কিরগিজ ভাষায়? ফারদিনা থেমে গেল, নীরব আবেগে স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। তা তো বুঝেছি, কিরগিজ ভাষায় সেটাকে কি বলে? ফারদিনা ভেতরে ভেতরে বিরক্ত হলো, তবে তা বহিঃপ্রকাশ না করেই বলল, মেনসিনি জাকসি করুম। মেনসিনি জাকসি করুম। সত্যি? ফারদিনা জিজ্ঞেস করলো। সুফিয়ান চোখের পাতা নড়ে চড়ে বসলো। আমি ওর ভাষাটা বললাম মাত্র। ফারদিনা চুপচাপ। তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে, অথচ বলছে না। সে আগ বাড়িয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে, না, খারাপ কিছু হবে এটাও সে ভাবতে পারছে না। সে প্রত্যাখ্যান করলে সত্যিই কি খারাপ কিছু হবে? এমনটা কেন ভাবলো ফারদিনা? নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করলো। সুফিয়ান বলল, চলো। কোথায়? সাগর পাড়ে, বালির ওপর বসে সময় কাটানো যাবে। যাবে তুমি? যাব। কিন্তু অনেকটা দূরে তো, হেঁটে যাব? না, অশ্বের পিঠে চড়ে। তুমি অশ্ব কোথায় পেলে? বাবা রেখে যাওয়া কিছু স্বর্ণের মুদ্রা ছিল, সেগুলো থেকে একটা মুদ্রা বেছে নিয়ে অশ্বটি কিনেছি, যাতে তোমায় নিয়ে দূরে চলে যেতে পারি। মানে? সুফিয়ান মাথা চুলকিয়ে বলল, মানে দূরে তোমায় নিয়ে ঘুরতে যেতে পারি। কথাই বলবে না যাবে? চলো। অশ্ব দাঁড়িয়েছিল শিমুল গাছের কাছেই। সুফিয়ান এসে অশ্বের কাছে হাঁটু গেড়ে বসে। ফারদিনাকে বলল, আমার হাঁটুতে ভর দিয়ে ওঠো। ফারদিনা অশ্বের পৃষ্ঠায় চেপে বসে। সুফিয়ান উঠে তার পিছনে বসে। অশ্বের লাগাম টেনে ধরল। চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখল ফারদিনা। রাতটা আজ নরম রূপালী আলোয় মোড়া। আকাশে আধখানা চাঁদ, তার পাশে মেঘের নরম চাদর ভেসে আছে।
দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে, যেন কোনো প্রাচীন প্রেমের সুর। সুফিয়ান অশ্বের পিঠে বসে লাগাম ধরে আছে, সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে। তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গাল ছুঁয়ে গেল হালকা করে। দুজনের চোখে মিলল এক চিলতে হাসি। অশ্বটি ধীরে ধীরে সাগরের ধারে এগিয়ে চলল। চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির ওপর, দুটো ছায়া পাশাপাশি, যেন সাগরও চুপচাপ তাদের গল্প শুনছে। তুমি জানো, এই সাগর নাকি সব কথা শুনে রাখে, ফারদিনা বলল মৃদু স্বরে। সুফিয়ান তাকালো দূরে, ঢেউয়ের গর্জনের ভেতর হারিয়ে যেতে যেতে বলল, তাহলে আজ আমাদের নীরবতাটুকুও শুনুক। অশ্বের খুঁড়ে খুঁড়ে বালির গন্ধ উঠছে। তারা অশ্ব থেকে নেমে দাঁড়ালো। দূর থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা জলেতে। ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে ফেলল। এক ফোঁটা জল গিয়ে পড়ল সুফিয়ানের হাতে। সুফিয়ান হাসল, বলল, এই জলের মতোই তুমি ফারদিনা, ঠান্ডা, শান্ত, তবুও গভীর। তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ, কিন্তু বলতে পারছো না। সাগরের ওপারে যেন রাত্রিও থমকে দাঁড়ালো, শুধু ঢেউ, চাদর আর তাদের নিঃশব্দ ভালোবাসা। সুফিয়ান বালির ওপর বসে এক হাতের ওপর ভর রাখল, অশ্ব পাশেই দাঁড়িয়ে। ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে, যেন বহুদিন পর সে জল পেয়েছে। সুফিয়ান বলল, যত খুশি আনন্দ করে নাও, এরকম সুযোগ আর নাও হতে পারে। কেন? এরপর কি আমি মরে যাব? বলে হেসে উঠল ফারদিনা। সুফিয়ান নিচু সুরে মলিন গলায় বলল, মরবে কেন? মৃত্যু ব্যতীত কত কে হারিয়ে যায়। ফারদিনা তার কাছে এসে বালির উপর বসে, বলল, কি বললে ফিসফিসিয়ে? এখন বলো, তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই? ফারদিনা মাথা আওড়ালো, হ্যাঁ। ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে থেকে বলল, এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অন্তর তো অনেক আগেই পুড়ে গেছে। অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না, নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারতো না। তোমাকে দেখে সুখী মনে হয়, কিন্তু এ কথার মানে বোঝায় তুমি বড্ড উদাসীন। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সুখ এবং দুঃখ মিলিয়েই মানুষের জীবন। জীবন যতদিন আছে, সুখ দুঃখ ততদিন আছে। তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যা হৃদয় বিদারক? আছে। সময় হলে একদিন সব বলবো। সে কথাগুলো আমি সহ্য করতে পারবো? ফারদিনা কণ্ঠস্বর থমকে গেল যেন। সুফিয়ান হেসে বলল, হয়তো। এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল। ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেলল, আঙুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলো। সুফিয়ান সিগারেট শেষ করে বলল, তোমায় দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা ছিলেন ভীষণ সুন্দরী, ঠিক তোমার মতো। তার মন খারাপ হলে আঁকিবুকি শুরু করত। তুমি এখন যেভাবে শুরু করলে। ফারদিনা হেসে বলল, আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিব ভাইকে দেখতে পাই। আদিব ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত। এই জন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি। এই গন্ধটা আমার ভালো লাগে। সবার থেকে তুমি আলাদা ফারদিনা। অন্যরা যে জিনিসটাতে বিরক্ত হয়, তুমি সেটাতে খুশি হও। আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা। বলে এক ঘন নিঃশ্বাস ছাড়ল ফারদিনা। রাতের গভীরতা নেমে আসছে, চাঁদ ঠিক মাথার উপরে। গুড়ি গুড়ি মেঘ উড়ে যাচ্ছে, দূরের বন থেকে শেয়ালের হুংকার ভেসে আসছে, সাথে ঝিঝি পোকার ডাক, সাগরের ঢেউয়ের শব্দ, বাতাসের মৃদু ঘ্রাণ। এমন রাত শুধু কল্পনা করা যায়, বাস্তবে খুব কম মিলে। এ রাতকে সবাই উপভোগ করতে পারে না। যে বা যারা পারে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। ফারদিনা আজ নিজেকে ভাগ্যবতী মনে করল। সে শাড়ি উঁচু করে ধরে এক পা দুপা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভেতর চলে যাচ্ছে। তাকে সাগরের তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে, সেদিকে যেন খেয়াল নেই। সুফিয়ান গলা উঁচিয়ে বলল, আর এগিয়েও না, কুমির টেনে নিয়ে যাবে। ফারদিনা বলল, সাগরে কুমির থাকে না, কোথায় কি থাকে বলা যায় না। ফারদিনা পায়ের কাছে নরম কিছু ঠেকল। সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আমার পায়ের কাছে কিছু একটা ঠেকল, নরম। সুফিয়ান বলল,
সাপ হবে, চলে এসো। ফারদিনা দৌড়ে তীরে চলে আসে। ভয়ে সংকুচিত হয়ে পড়ল। সুফিয়ান ঠোঁট চেপে চাপা স্বরে হাসল। তাৎক্ষণিক ঢেউয়ে তীরে সাদা রঙের একটা খণ্ড এসে উঠল। ফারদিনা বলল, ওটাই বোধহয় আমার পায়ে ঠেকেছিল। সুফিয়ান এগিয়ে যায় সাদা খণ্ডের দিকে, পা দিয়ে নাড়িয়ে দেখল মৃত বাচ্চার দেহ সাদা, জলে ফুলে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি দিন হয়নি। মুন্ডু নেই। ফারদিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো। একটা ট্রলার আসছে, ঠিক তাদের দিকেই। বলল, দেখো একটা ট্রলার আসছে, ডাকাত হতে পারে, চলো এখান থেকে। ভয় পেও না, আগে দেখতে দাও। ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল। 4-5 জন লোকের ছায়া দেখা যাচ্ছে। লণ্ঠন জ্বলছে। ট্রলারটি কিনারার কাছাকাছি এসে থেমে যায়। সুফিয়ান ফারদিনাকে নিয়ে অশ্বের দিকে হেঁটে গেল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে। ট্রলার থেকে একটা তীর ফলক ছুটে আসলো। বালিতে তীরটি বিদ্ধ হলো। ফারদিনা চমকে উঠল। সুফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে মনে মনে পড়ল। ফারদিনা জিজ্ঞেস করল, কোনো জবাব মিলল না। সুফিয়ান চিঠিটা ছিঁড়ে স্ফুটলিঙ্গ দৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকগুলোর দিকে। ট্রলার ছেড়ে দিল। তারা চলে যায় যে পথে এসেছিল সে পথে। ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করল, চিঠিটিতে কি ছিল? কিছু না, চলো বাড়ি ফেরা যাক। আমি শুনতে চাই, বলো। কথা বাড়াচ্ছ কেন? ফারদিনা মুখে চিন্তার ছাপ স্পষ্ট করে বলল, ওরা কারা ছিল? কি ওদের উদ্দেশ্য ছিল? আর ফিরেই বা গেল কেন? কিছু না বলে। তুমি বড্ড বেশি কথা বলো। আজ তোমাকে বাড়ি দিয়ে আসবো, আর তোমাকে নিয়ে কোথাও বের হব না। ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে খুব বেশি বিরক্ত করছি, তাই না? আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে। থাকবে না, কোথায় যাবে? মরে যাব। সুফিয়ান রেগে বলল, আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। ফারদিনা একদম নীরব হয়ে গেল। সুফিয়ান অস্বস্তি বোধ করলো। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে লম্বা টান দিল। এরপর বলল, চিঠিতে ওরা তোমাকে চাইছিল, তোমাকে নিতে এসেছিল।